আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব এটা হচ্ছে ইনফ্লামেশন। তো ইনফ্লামেশন হচ্ছে প্যাথোলজির খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এবং এই ভিডিওতে হচ্ছে মূলত আমরা ইনফ্লামেশনটা খুব ইজিলি খুব সহজে এক্সপ্লেইন করার এবং বোঝার ট্রাই করব। তো ইনফ্লামেশন পড়তে গেলে আমাদেরকে সবার আগে যে টপিকগুলো জানতে হবে সেগুলো হচ্ছে ইনফ্লামেশনের ডেফিনিশন, দেন ইনফ্লামেশনের টাইপস, কজেস অফ ইনফ্লামেশন, ইনফ্লামেশনের কিছু কার্ডিনাল সাইন্স, দেন হচ্ছে কিছু কেমিক্যাল মিডিয়াস অফ ইনফ্লামেশন যেগুলো ইনফ্লামেশনের বিভিন্ন প্রসেসকে হচ্ছে ইনফ্লুয়েন্স করে, এবং সবশেষে হচ্ছে ইনফ্লামেশনের সব থেকে ইম্পর্টেন্ট যে টপিকটা এটা হচ্ছে ইনফ্লামেশনের মেকানিজম বা হচ্ছে ইভেন্টস। তো ফার্স্টে আমরা দেখবো যে ইনফ্লামেশনের ডেফিনিশন। অ্যাকচুয়ালি ইনফ্লামেশন বলতে কি বোঝায়, আমি যদি খুব সহজে বলতে চাই যে ইনফ্লামেশন কি, ইনফ্লামেশন হচ্ছে আমাদের বডির কোনো টিস্যু বা কোনো সেল যদি হচ্ছে ইনজুর্ড হয়ে যায় বা ডিস্ট্রাক্টেড হয়ে যায়, তাহলে হচ্ছে আমার এই টিস্যুর আশেপাশে যে ভাস্কুলার সিস্টেমগুলো থাকে, ভাস্কুলার সিস্টেম বা ভাস্কুলার টিস্যু যে রেসপন্সটা শো করে সেই রেসপন্সটাকে আমি বলছি ইনফ্লামেশন। অর্থাৎ আমি যদি একটু খুব সহজেই হচ্ছে জিনিসটাকে বোঝাতে চাই তাহলে হচ্ছে আমি ধরে নিলাম এটা হচ্ছে আমার বডির সেল বা এগুলো হচ্ছে আমার বডির কোনো টিস্যু। তো কোনো কারণে যদি এই বডির টিস্যু বা সেলগুলো হচ্ছে ইনজুর্ড হয়ে যায়, তখন বডির টিস্যু বা সেল ইনজুর্ড হতে পারে কি কি ভাবে? প্রথমত কোনো ডিরেক্ট ট্রমার কারণে বডির সেল বা টিস্যু ইনজুর্ড হতে পারে। দ্বিতীয়ত এখানে যদি কোনো ব্যাকটেরিয়া আসে, তাহলে সেই ব্যাকটেরিয়াগুলো কিছু টক্সিক কেমিক্যাল সাবস্টেন্স রিলিজ করে যেগুলোর কারণে আমার বডির টিস্যু বা সেলগুলো ইনজুর্ড হতে পারে বা ড্যামেজ হতে পারে। তৃতীয়ত এখানে যদি কোনো ফরেন পার্টিকেল আসে বা ফরেন বডি আসে, তাহলে সেই ফরেন বডিগুলোর কারণে আমার বডির টিস্যু বা সেলগুলো কিন্তু ইনজুর্ড বা ড্যামেজ হতে পারে। তো যখনই আমার বডির কোনো টিস্যু বা কোনো সেল এরকম ড্যামেজড হবে বা ইনজুর্ড হবে, তখন এই টিস্যু বা সেলের চারদিকে আমার যে ভাস্কুলার টিস্যু থাকবে, যেমন এখানে যে ব্লাড ভেসেল বা যে ক্যাপিলারি গুলো থাকে, সেই ব্লাড ভেসেল বা ক্যাপিলারি গুলো কিছু স্পেশাল রেসপন্স শো করে। যেমন ক্যাপিলারি গুলো বা ব্লাড ভেসেল গুলোর ক্যালিবার বেড়ে যেতে পারে, অর্থাৎ এগুলো ডাইলেট করতে পারে। দ্বিতীয়ত এই ব্লাড ভেসেলের পারমিয়াবিলিটি বেড়ে যাওয়ার কারণে ভিতর থেকে প্লাজমা বা প্রোটিন বা হচ্ছে ডাব্লিউবিসি কিছুতে লিক আউট করতে পারে। তো এরকম অনেক ধরনের রেসপন্স শো করে, যে রেসপন্স গুলো আমরা অ্যাকচুয়ালি পরে ইন ডিটেলস আলোচনা করব। তো এই যে টিস্যু ড্যামেজ বা টিস্যু ইনজুর্ড হওয়ার কারণে এর চারপাশে যে ভাস্কুলার টিস্যু গুলো থাকছে বা ভাস্কুলার সিস্টেম গুলো থাকছে, এই ভাস্কুলার টিস্যু গুলো যে স্পেশাল রেসপন্সটা শো করছে, সেই রেসপন্সটাকে আমি বলছি যে ইনফ্লামেশন। তো এখন আসি গোল অফ ইনফ্লামেশন, অর্থাৎ আমাদের বডির জন্য ইনফ্লামেশন অ্যাকচুয়ালি কেন দরকার বা ইনফ্লামেশনের অ্যাকচুয়ালি গোলটা কি। অ্যাকচুয়ালি ইনফ্লামেশন যে জন্য দরকার এটা হচ্ছে যে ইনফ্লামেশন কি করে আমাদের বডির যে টিস্যু বা সেলগুলো ড্যামেজ হওয়ার পিছনে যে অফেন্ডিং এজেন্টগুলো কাজ করে, অর্থাৎ আমি যদি বলি যে আহ, এখানে ব্যাকটেরিয়া বা হচ্ছে এখানে ফরেন বডি, এই অফেন্ডিং এজেন্টগুলোকে এলিমিনেট করা। এবং দ্বিতীয়ত এখানে যে হচ্ছে নেক্রোটিক টিস্যুগুলো তৈরি হয়, অর্থাৎ যে টিস্যুগুলো কিনা হচ্ছে ড্যামেজ হয়ে যাচ্ছে, সেই ড্যামেজড বা ডেড হয়ে যাওয়া টিস্যু বা সেলগুলো বা নেক্রোটিক টিস্যু বা ডেব্রিস গুলোকে হচ্ছে এখান থেকে ক্লিয়ার করা। তো এই দুইটা মেইন কারণে আমার ইনফ্লামেশন দরকার। প্রথমত হচ্ছে আমার বডির টিস্যু বা সেলগুলো ইনজুর্ড হওয়ার পিছনে যে কারণগুলো রয়েছে অফেন্ডিং এজেন্ট, যেমন ব্যাকটেরিয়া বা হচ্ছে ফরেন বডি, এই ফরেন বডি বা ব্যাকটেরিয়াকে এলিমিনেট করা। এবং দ্বিতীয়ত যে টিস্যুগুলো বা যে সেলগুলো মরে যাচ্ছে, সেই ডেড টিস্যু বা সেলগুলোকে এই ক্লিয়ার আউট করে ফেলা। ইনিশিয়েশন অফ ইনফ্লামেশন, অর্থাৎ ইনফ্লামেশনটা অ্যাকচুয়ালি শুরু হচ্ছে কিভাবে। ইনফ্লামেশন শুরু হওয়ার পিছনে মেইন যে জিনিসটা রেসপন্সিবল এটা হচ্ছে সেল অর টিস্যু ইনজুরি। অর্থাৎ যখনই আমার বডির কোনো সেল বা কোনো টিস্যু ইনজুর্ড হয়ে যাবে, তখনই কিন্তু হচ্ছে আমার ভাস্কুলার সিস্টেম একটা রেসপন্স শো করবে। অর্থাৎ টিস্যু মানে আমার ইনফ্লামেশন শুরু করার জন্য মেইন রেসপন্সিবল ফ্যাক্টরটা হচ্ছে সেল বা টিস্যু ড্যামেজ বা হচ্ছে ইনজুরি। অর্থাৎ যখনই আমার বডির সেল বা টিস্যু ড্যামেজ হচ্ছে বা ইনজুর্ড হচ্ছে, এই ড্যামেজড হয়ে যাওয়া বা ডেড হয়ে যাওয়া সেলগুলো থেকে কিন্তু কিছু কেমিক্যাল সাবস্টেন্স রিলিজ হয়। যেমন যখন এই সেলটা ডেড হয়ে যায় বা ড্যামেজড হয়ে যায়, তখন এই ইনজুর্ড সেল থেকে কিছু কেমিক্যাল সাবস্টেন্স রিলিজ হয়। প্লাস এইখানে আমার কিছু ম্যাক্রোফেজ থাকে,
আর এখানে কিছু মাস্ট সেল থাকে। তো যখনই কিনা এরকম কোনো সেল বা টিস্যু ড্যামেজ হয়ে যায়, সাথে সাথে কিন্তু ম্যাক্রোফেজ বা মাস্ট সেলগুলোও ড্যামেজ হয়ে যেতে পারে। এবং তখন দেখা যায় যে মাস্ট সেল এবং ম্যাক্রোফেজগুলো কিছু কেমিক্যাল সাবস্টেন্স রিলিজ করে। তো এই যে এখানে কিছু কেমিক্যাল সাবস্টেন্স রিলিজ হচ্ছে, এই কেমিক্যাল সাবস্টেন্সগুলোই কিন্তু আশেপাশে যে ভাস্কুলার টিস্যুগুলো থাকছে, অর্থাৎ ব্লাড ভেসেল বা ক্যাপিলারি, সেগুলোকে কিন্তু ইনফ্লুয়েন্স করছে একটা রেসপন্স শো করার জন্য। এবং তখন সেই কেমিক্যাল মিডিয়েটরস গুলো বা এই কেমিক্যাল সাবস্টেন্স গুলোর ইনফ্লুয়েন্সের কারণে ভাস্কুলার সিস্টেমটা কিন্তু কিছু রেসপন্স শো করছে, এবং এভাবেই কিন্তু অ্যাকচুয়ালি আমার ইনফ্লামেশনটা ইনিশিয়েশন হচ্ছে, অর্থাৎ ইনফ্লামেশনটা শুরু হচ্ছে। অর্থাৎ ইনফ্লামেশন শুরু হওয়ার জন্য মেইন রেসপন্সিবল ফ্যাক্টরটাই হচ্ছে টিস্যু ড্যামেজ হওয়ার ফলে যে কেমিক্যাল সাবস্টেন্স গুলো রিলিজ হচ্ছে, সেই কেমিক্যাল সাবস্টেন্স গুলো আমার ইনফ্লামেশনটাকে শুরু করছে বা ইনিশিয়েট করছে। ওকে, দেন টাইপ অফ ইনফ্লামেশন। অ্যাকচুয়ালি ইনফ্লামেশনকে প্রথমত আমরা দুই ভাগে ভাগ করতে পারি। প্রথমত হচ্ছে অ্যাকিউট ইনফ্লামেশন এবং দ্বিতীয়ত হচ্ছে ক্রনিক ইনফ্লামেশন। অ্যাকিউট ইনফ্লামেশন হচ্ছে যখন কোনো ইনফ্লামেশনটার ইনিশিয়েশন হয় খুবই র্যাপিড এবং খুবই ইনিশিয়াল যে রেসপন্সটা শো করে, এটাকে আমরা বলছি অ্যাকিউট ইনফ্লামেশন। আর যখন ইনফ্লামেশনটা অনেক দিন পরে, অর্থাৎ সেভারেল ডেজ পরে যখন ইনফ্লামেশনটা স্টার্ট হয় বা সেভারেল ডেজ ধরে ইনফ্লামেশনটা সাস্টেইন থাকে, চলতে থাকে, তখন আমরা সেই ইনফ্লামেশনটাকে বলি হচ্ছে ক্রনিক ইনফ্লামেশন। অ্যাকিউট ইনফ্লামেশনটা হয় খুবই ইনিশিয়ালি, অর্থাৎ যখনই টিস্যু ড্যামেজ হওয়ার সাথে সাথেই অ্যাকিউট ইনফ্লামেশনটা শুরু হয়, এবং এটার রেসপন্সটা হয় হচ্ছে খুবই দ্রুত এবং খুবই র্যাপিড। অ্যাকিউট ইনফ্লামেশনকে আবার আমরা চার ভাগে ভাগ করতে পারি: সেরাস, ফাইব্রিনাস, সুপিউরেটিভ অ্যান্ড হচ্ছে আলসার্স। সেরাস ইনফ্লামেশন হচ্ছে যখন কোনো সেরাস ক্যাভিটিতে যদি কোনো এক্সেস ফ্লুইড লিক আউট হয়, অর্থাৎ ফ্লুইড এফিউশন হয়, তখন আমরা এটাকে বলছি যে সেরাস ইনফ্লামেশন। অর্থাৎ যেমন প্লুরাল ক্যাভিটি বা পেরিকার্ডিয়াল ক্যাভিটি, এগুলোতে যখন হচ্ছে কোনো এক্সেসিভ ফ্লুইড লিক আউট হয় বা প্লুরাল ইফিউশন হচ্ছে বা পেরিকার্ডিয়াল ইফিউশন হচ্ছে, তখন আমরা এটাকে বলছি সেরাস ইনফ্লামেশন। দ্বিতীয়ত ফাইব্রিনাস ইনফ্লামেশন। অর্থাৎ ফাইব্রিনাস ইনফ্লামেশন হচ্ছে আমাদের বডির যে কানেকটিভ টিস্যুগুলো রয়েছে, কানেকটিভ টিস্যুতে যদি কোনো ইনফ্লামেশন হয়, তখন দেখা যায় যে অনেক ক্ষেত্রেই যে এক্সুডেশনটা রিলিজ হয়, অর্থাৎ যে ব্লাড ভেসেল থেকে যে প্লাজমাটা আসে, সেই প্লাজমার মধ্যে প্রচুর পরিমাণে প্লাজমা প্রোটিন থাকে, এবং এই প্লাজমা প্রোটিনগুলো পরে পরবর্তীতে হচ্ছে এখানে একটা ফাইব্রিন ম্যাস তৈরি করে, এবং তখন এই ফাইব্রিন ম্যাস সহ যে ইনফ্লামেশনটা তৈরি হচ্ছে, আমরা এটাকে বলছি ফাইব্রিনাস ইনফ্লামেশন। সুপিউরেটিভ ইনফ্লামেশন হচ্ছে অ্যাকচুয়ালি এখানে পাস ফর্মেশন হয়, অর্থাৎ কোনো ইনফ্লামেশনে যদি পাস ফর্মেশন হয়, সেই ইনফ্লামেশনটাকে আমরা বলছি হচ্ছে সুপিউরেটিভ। সুপিউরেটিভ ইনফ্লামেশন মেইনলি হয় হচ্ছে যে পায়োজেনিক ব্যাকটেরিয়াগুলো থাকে, যেমন স্টেফাইলোকক্কাস, এই ব্যাকটেরিয়াগুলো হচ্ছে সুপিউরেটিভ ইনফ্লামেশন ফর্ম করে। এবং যেমন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে অ্যাপেন্ডিসাইটিস বা হচ্ছে অ্যাবসেস, এখানে হচ্ছে দেখা যায় যে সুপিউরেটিভ ইনফ্লামেশন ফর্ম করে। আলসার্স, আলসার হচ্ছে কোনো টিস্যু বা কোনো অর্গানের যখন এক্সক্যাভেশন হয়ে যায়, অর্থাৎ উপরের সারফেসটা যদি এরোশন হয়ে যায়, তখন যে ইনফ্লামেশনটা হয়, আমরা এটাকে বলছি হচ্ছে আলসার্স। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমাদের জিআইটিতে বা হচ্ছে আমাদের স্টোমাকে যখন পেপটিক আলসার হয়, তখন হচ্ছে স্টোমাকের যে মিউকাস মেমব্রেন গুলো থাকে, সেই মিউকাস মেমব্রেন গুলোর হচ্ছে এরোশন হয়ে যায় বা এক্সক্যাভেশন হয়ে যায়। তো এটাকে আমরা বলছি হচ্ছে আলসার্স। তো নেক্সট হচ্ছে ক্রনিক ইনফ্লামেশন। ক্রনিক ইনফ্লামেশনকে আমরা মেইনলি দুই ভাগে ভাগ করতে পারি: প্রথমত স্পেসিফিক এবং দ্বিতীয়ত হচ্ছে নন স্পেসিফিক। স্পেসিফিক ক্রনিক ইনফ্লামেশন গুলো হচ্ছে ডিস্টিংটিভ টাইপ অফ ক্রনিক ইনফ্লামেশন, এবং নন স্পেসিফিক গুলো হচ্ছে নন ডিস্টিংটিভ। আজ ক্রনিক ইনফ্লামেশন নিয়ে হচ্ছে আমরা নেক্সট ভিডিওতে ইন ডিটেলস আলোচনা করব। আজকের ভিডিওতে হচ্ছে আমাদের মেইন আলোচনার টপিক অ্যাকিউট ইনফ্লামেশন, অর্থাৎ অ্যাকিউট ইনফ্লামেশন নিয়ে আমরা এই ভিডিওতে ইন ডিটেলস ডিসকাশন করব। ওকে, অ্যাকিউট ইনফ্লামেশন আমরা আগেই জেনেছি যে যখন হচ্ছে যে ইনফ্লামেশনের যে রেসপন্সটা খুবই ইনিশিয়াল এবং র্যাপিড যে রেসপন্সটা হয়, এটাকেই আমরা বলছি মেইনলি অ্যাকিউট ইনফ্লামেশন। এবং অ্যাকিউট ইনফ্লামেশন আমরা অ্যাকচুয়ালি কোনো একটা ইনফ্লামেশন দেখে কিভাবে বুঝবো যে এটা অ্যাকিউট ইনফ্লামেশন? অ্যাকিউট ইনফ্লামেশন ইজ ক্যারেক্টারাইজড বাই টু থিংস, ফার্স্ট ইডেমা অ্যান্ড দেন হচ্ছে নিউট্রোফিল। অর্থাৎ ইনফ্লামেশনের সাইটে যদি ইডেমা থাকে এবং আমরা যদি ইনফ্লামেশনের সাইটে প্রিডোমিনেন্ট সেল হিসেবে নিউট্রোফিল পাই, সেক্ষেত্রে আমরা সেই ইনফ্লামেশনটাকে বুঝতে পারবো যে এটা হচ্ছে অ্যাকিউট ইনফ্লামেশন। তো যখন ইনফ্লামেশন হয়, তখন অ্যাকচুয়ালি ব্লাড ভেসেল থেকে প্লাজমার সাথে সাথে কিছু ডাব্লিউবিসি টিস্যু স্পেসে চলে আসে বা ইনফ্লামেশন সাইটে চলে আসে। তো ব্লাড ভেসেলের ভিতর থেকে মেইনলি যে সেলগুলো আসে, সেটা হচ্ছে প্রথমত নিউট্রোফিল আসে, এবং দ্বিতীয়ত এখান থেকে লিম্ফোসাইট বের হয়ে আসে। তো
অ্যাকিউট ইনফ্লামেশনের ক্ষেত্রে মেইনলি যে সেলটা ব্লাড ভেসেল থেকে বের হয়ে টিস্যু স্পেসে চলে আসে বা ইনফ্লামেশন সাইটে আসে সেটা হচ্ছে নিউট্রোফিল। আর ক্রনিক ইনফ্লামেশনের ক্ষেত্রে আমার হচ্ছে মেইনলি যে সেলগুলো আমি ইনফ্লামেশন সাইটে প্রিডমিনেন্ট হিসেবে পাই সেটা হচ্ছে লিম্ফোসাইট এবং ম্যাক্রোফেজ। তো এই দুটো হচ্ছে অ্যাকিউট এবং ক্রনিক ইনফ্লামেশনকে ডিফারেনশিয়েট করার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট যে অ্যাকিউট ইনফ্লামেশন আমি কিভাবে বুঝবো, যদি আমি ইনফ্লামেশন সাইটে প্রিডমিনেন্ট সেল হিসেবে নিউট্রোফিলকে দেখি তো আমি বুঝবো যে এটা হচ্ছে একটা অ্যাকিউট ইনফ্লামেশন। এবং আমি যদি ইনফ্লামেশন সাইটে প্রিডমিনেন্ট সেল হিসেবে লিম্ফোসাইট বা ম্যাক্রোফেজকে দেখি তাহলে হচ্ছে এটা হবে ক্রনিক ইনফ্লামেশন। এবং দ্বিতীয়ত অ্যাকিউট ইনফ্লামেশনে হচ্ছে ইডিমা হয়। ইডিমার কারণ কি? কারণ হচ্ছে গিয়ে আমরা জানি যে যখন ইনফ্লামেশন হয় তখন কেমিক্যাল মিডিয়েটস এর ইনফ্লুয়েন্সের কারণে ভাস্কুলার সিস্টেম বা ব্লাড ভেসেলগুলোর অ্যাকচুয়ালি পারমিয়াবিলিটি বেড়ে যায়। কিভাবে পারমিয়াবিলিটি বেড়ে যায় এটা অ্যাকচুয়ালি আমরা পরে ডিটেইলস আলোচনা করব বা মেকানিজমটা দেখব। তো যখন পারমিয়াবিলিটি বেড়ে যায় তখন অ্যাকচুয়ালি এখানে প্লাজমা লিক আউট হয়ে যায় এবং টিস্যু স্পেসে যেহেতু হচ্ছে অতিরিক্ত ফ্লুইড জমা হচ্ছে বা অতিরিক্ত প্লাজমা চলে আসছে, এই কারণে কিন্তু আমার এখানে ইনফ্লামেশন সাইটে একটা ইডিমা ফর্ম করে। তো আমি অ্যাকিউট ইনফ্লামেশনকে মেইনলি দুটো জিনিস দিয়ে আইডেন্টিফাই করতে পারছি, যদি টিস্যু স্পেসে ইডিমা থাকে এবং ইনফ্লামেটরি সাইটে যদি ইডিমা থাকে, এবং দ্বিতীয়ত হচ্ছে যদি ইনফ্লামেশন সাইটে প্রিডোমিনেন্ট সেল হিসেবে আমি নিউট্রোফিল পাই। তো এই দুটো জিনিস দেখে আমি বলতে পারি যে এখানে অ্যাকিউট ইনফ্লামেশন গোয়িং অন। তো দেন কার্ডিনাল সাইন্স অফ ইনফ্লামেশন, ইনফ্লামেশনের কিছু কার্ডিনাল সাইন্স রয়েছে। প্রথমত হচ্ছে রুবর অর্থাৎ রেডনেস, দেন হচ্ছে টিউমার অর্থাৎ সোয়েলিং, তৃতীয়ত হচ্ছে ক্যালোর অর্থাৎ হিট প্রোডাকশন, অ্যান্ড চতুর্থত হচ্ছে ডলর অর্থাৎ পেইন। তো যখনই আমার বডির কোথাও অ্যাকচুয়ালি ইনফ্লামেশন হবে তখনই কিন্তু আমি ইনফ্লামেশন সাইটে এই চারটা কার্ডিনাল সাইন্স দেখতে পাবো। তো কার্ডিনাল সাইন্স গুলো অ্যাকচুয়ালি ইনফ্লামেশনে কেন শো করে এটা বোঝাটা অ্যাকচুয়ালি খুবই সহজ বা এটার মেকানিজমটা অ্যাকচুয়ালি খুবই ইজি। প্রথমত যখনই ইনফ্লামেশন হয় আমরা জানি যে এখানে টিস্যু ড্যামেজ হয় এবং এখান থেকে কিছু কেমিক্যাল সাবস্টেন্স বা কেমিক্যাল মিডিয়েটর রিলিজ হয়, সেটা ডেড সেল থেকে বা ইনজুর্ড সেল থেকে আসতে পারে কেমিক্যাল মিডিয়েটরস গুলো, অথবা এখানে যে মাস্ট সেল বা এখানে যে ম্যাক্রোফেজ গুলো থাকে সেগুলো থেকে কিছু কেমিক্যাল সাবস্টেন্স রিলিজ হতে পারে। তো এই কেমিক্যাল সাবস্টেন্স গুলো যখন ভাস্কুলার সিস্টেমকে ইনফ্লুয়েন্স করে তখন অ্যাকচুয়ালি প্রথমে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে ব্লাড ভেসেলটা ডাইলেট করে। যখনই কিনা আমার ব্লাড ভেসেল গুলো ডাইলেট করে তখন কিন্তু এখানে ব্লাড ফ্লো বেড়ে যায়। আর ব্লাড ফ্লো বেড়ে যাওয়া মানে এখানে অতিরিক্ত ব্লাড যখন আসে তখন কিন্তু হচ্ছে, যেহেতু এই ইনফ্লামেশন সাইটে যে টিস্যুগুলো থাকছে এটার আশেপাশে সবগুলো ব্লাড ভেসেল ডাইলেট করছে এবং এখানে ব্লাড ফ্লোটা বেড়ে যাচ্ছে। তো তখন কিন্তু আমি এই জায়গাটাকে বা হচ্ছে এই টিস্যু সাইটটাকে কিন্তু আমি দেখছি লাল, অর্থাৎ এই জায়গাটা হচ্ছে রেডনেস শো করে বা রুবর শো করে। দ্বিতীয়ত হচ্ছে সোয়েলিং। তো যখনই হচ্ছে ব্লাড ভেসেলের পারমিয়াবিলিটি বেড়ে যায়, পারমিয়াবিলিটি বেড়ে গেলে এখানে প্লাজমা লিক আউট করে। সো টিস্যু স্পেসে আমরা জানি যে অনেকগুলো যখন প্লাজমা বা অনেকগুলো ফ্লুইড যখন এসে জমা হয় তখন অ্যাকচুয়ালি এখানে একটা ইডিমা দেখা যায় বা একটা সোয়েলিং দেখা যায়। সো আমরা এটাকেই বলছি টিউমার। তৃতীয়ত হচ্ছে ক্যালোর অর্থাৎ হিট। ইনফ্লামেশন সাইটটা দেখা যায় যে অন্যান্য বডি সাইট থেকে একটু গরম হয়ে যায় বা এখানে একটু হিট প্রোডাকশন হয়। হিট প্রোডাকশন কেন হয়? আমার এখানে যখন ব্লাড ভেসেলটা ডাইলেট করে তখনই কিন্তু যখন অতিরিক্ত ব্লাড ফ্লো আসার কারণে এখানে কিন্তু ব্লাডের যে কাইনেটিক এনার্জি অর্থাৎ গতিশক্তি, ব্লাডের গতিশক্তি বা কাইনেটিক এনার্জি বেড়ে যাওয়ার কারণে এই জায়গায় কিন্তু হিট প্রোডাকশন হয়। অর্থাৎ ইনফ্লামেশন সাইটটা গরম হয়ে যায়। তো চতুর্থত হচ্ছে ডলর অর্থাৎ পেইন। ইনফ্লামেশন সাইটে হচ্ছে পেইন ফিল হয়। কেন পেইনটা হয়? কারণ যখন এখানে টিস্যু বা সেলগুলো ড্যামেজ হয় তখন কিন্তু এখান থেকে আমরা জানি যে অনেকগুলো কেমিক্যাল সাবস্টেন্স রিলিজ হয়। যেমন এখান থেকে যখন টিস্যুর অ্যাকচুয়ালি সেলগুলোর যখন সেল মেমব্রেন ড্যামেজ হয় তখন এখান থেকে কিছু প্রোস্টাগ্ল্যান্ডিনস রিলিজ হয়, যেমন প্রোস্টাগ্ল্যান্ডিন ই2। এই প্রোস্টাগ্ল্যান্ডিন ই2 বা অন্যান্য কেমিক্যাল মিডিয়েটরস এরা অ্যাকচুয়ালি হচ্ছে পেইন মিডিয়েটর, অর্থাৎ এরা আশেপাশের যে নার্ভাস সিস্টেম গুলো থাকে নার্ভাস সিস্টেমকে কিন্তু স্টিমুলেট করে এবং সেখানে একটা পেইন ফিল হয়। তো এই চারটা মেইন কার্ডিনাল সাইন্স হচ্ছে আমরা ইনফ্লামেশনের ক্ষেত্রে পাবো। রুবর অর্থাৎ রেডনেস, টিউমার অর্থাৎ সোয়েলিং যেটা হচ্ছে ফ্লুইড এক্সুডেশন বা হচ্ছে ফ্লুইড লিক আউট হওয়ার কারণে হচ্ছে, ক্যালোর অর্থাৎ হিট যেটা হচ্ছে এক্সেস ব্লাড ফ্লোর কারণে হচ্ছে, এবং চতুর্থত হচ্ছে ডলর অর্থাৎ পেইন, অর্থাৎ এখানে কিছু কেমিক্যাল মিডিয়েটরস যেমন প্রোস্টাগ্ল্যান্ডিন এগুলো পেইন তৈরি করে। তো এখন আমরা দেখব হচ্ছে কেমিক্যাল মিডিয়েটরস অফ ইনফ্লামেশন, অর্থাৎ ইনফ্লামেশন হওয়ার পিছনে যে কেমিক্যাল মিডিয়েটরস গুলো ইনফ্লামেশনকে অ্যাকচুয়ালি ইনফ্লুয়েন্স করে। প্রথমত যে কেমিক্যাল মিডিয়েটরস গুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবোলাইটস, দেন হচ্ছে হিস্টামিন, দেন কমপ্লিমেন্টস, দেন হচ্ছে নাইট্রিক অক্সাইড,
ইন্টারলিউকিনস অ্যান্ড হচ্ছে টিউমার নেক্রোটিক ফ্যাক্টর। তো আমরা অ্যাকচুয়ালি এই কেমিক্যাল মিডিয়েটরস গুলো ইম্পর্টেন্ট, এবং কেমিক্যাল মিডিয়েটরস গুলো কাজগুলো যদি হচ্ছে আমরা একটু ঠিকভাবে বুঝতে পারি, তাহলে ইনফ্লামেশনটা বোঝাটাও আমাদের জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে। সো প্রথমত আমরা দেখব যে কেমিক্যাল মিডিয়েটরস গুলো রিলিজ করে কোথা থেকে রিলিজ হয়, এবং এই কেমিক্যাল মিডিয়েটরস গুলোর কাজ অ্যাকচুয়ালি কি। তো ফার্স্টে আমরা যে কেমিক্যাল মিডিয়েটর দেখবো এগুলো হচ্ছে অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবোলাইটস। অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবোলাইটস কোথা থেকে আসে? অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবোলাইটস গুলো মেইনলি আসে হচ্ছে সেল মেমব্রেন থেকে। অর্থাৎ কোনো একটা সেলের মেমব্রেনে থাকে হচ্ছে লিপোপ্রোটিন, এবং সেল মেমব্রেনটা যখন অ্যাকচুয়ালি ড্যামেজড হয়ে যায়, তখন কিন্তু এই লিপোপ্রোটিনটা ভেঙে গিয়ে তৈরি হয়ে যায় হচ্ছে অ্যারাকিডোনিক অ্যাসিড। এবং এই অ্যারাকিডোনিক অ্যাসিডকে কিছু এনজাইম, যেমন হচ্ছে সাইক্লোঅক্সিজেনেস বা হচ্ছে লিপোঅক্সিজেনেস, এই এনজাইমগুলো অ্যারাকিডোনিক অ্যাসিডকে ব্রেকডাউন করে, এবং ব্রেকডাউন করে হচ্ছে সাইক্লোঅক্সিজেনেস পাথওয়েতে তৈরি হয় প্রোস্টাগ্ল্যান্ডিনস এবং থ্রম্বোক্সিন A2, অর্থাৎ প্রোস্টাগ্ল্যান্ডিন D2, প্রোস্টাগ্ল্যান্ডিন E2, প্রোস্টাগ্ল্যান্ডিন H2 G2 এবং হচ্ছে থ্রম্বোক্সিন C2। অ্যান্ড লিপোঅক্সিজেনেস পাথওয়েতে তৈরি হয় হচ্ছে লিউকোট্রিয়েন্স, যেমন হচ্ছে লিউকোট্রিয়েন A4, লিউকোট্রিয়েন B4, C4, D4, E4 এবং লিপোক্সিন A4 অ্যান্ড লিপোক্সিন B4। অর্থাৎ যখনই কিন্তু আমার বডির কোনো টিস্যু বা হচ্ছে কোনো সেল ড্যামেজড হয়ে যাচ্ছে, তখন ড্যামেজড হয়ে যাওয়া সেল মেমব্রেনের লিপোপ্রোটিনটা ড্যামেজ হয়ে যায়, এবং লিপোপ্রোটিন থেকে আমার তৈরি হয় হচ্ছে অ্যারাকিডোনিক অ্যাসিড। এবং এই অ্যারাকিডোনিক অ্যাসিডগুলোকে সাইক্লোঅক্সিজেনেস এনজাইম এবং লিপোঅক্সিজেনেস এনজাইমগুলো ব্রেকডাউন করে, এবং ব্রেকডাউন করে আমার আলটিমেটলি তৈরি হয় কিছু প্রোস্টাগ্ল্যান্ডিনস এবং কিছু লিউকোট্রিয়েন্স। এই প্রোস্টাগ্ল্যান্ডিনস এবং লিউকোট্রিয়েন্স গুলো কিন্তু হচ্ছে খুবই ইনফ্লুয়েন্সিয়াল কেমিক্যাল মিডিয়েটরস অফ ইনফ্লামেশন। তো প্রোস্টাগ্ল্যান্ডিনস গুলো, মেইন যে প্রোস্টাগ্ল্যান্ডিনস গুলো অ্যাকচুয়ালি কেমিক্যাল মিডিয়েটর হিসেবে ইম্পর্টেন্ট, সেগুলো হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিনস D2, E2 এবং I2। প্রোস্টাগ্ল্যান্ডিনস D2, E2 এবং I2 এর মেইন কাজ হচ্ছে এরা স্মুথ মাসেল গুলোকে রিল্যাক্স করে দেয়। অর্থাৎ যখনই হচ্ছে আমার ইনফ্লামেশন হয়, আমার বডির কোনো সাইডে ইনফ্লামেশন হয়, তখন প্রোস্টাগ্ল্যান্ডিন যে রিলিজ হচ্ছে, আমি যদি এখানে শো করি যে সেলগুলো থেকে, যে সেল মেমব্রেন ব্রেক হয়ে যাওয়ার ফলে অ্যারাকিডোনিক অ্যাসিড থেকে আলটিমেটলি যে প্রোস্টাগ্ল্যান্ডিন গুলো তৈরি হয়, প্রোস্টাগ্ল্যান্ডিন গুলো কি করে, আশেপাশে যে স্মুথ মাসেল গুলো থাকে, স্মুথ মাসেলকে ডাইলেট করে দেয়, রিল্যাক্স করে দেয়। তো আশেপাশে স্মুথ মাসেল কোথায় থাকে? প্রথমত ব্লাড ভেসেলের যে ওয়াল থাকে, ওয়ালে কিন্তু হচ্ছে স্মুথ মাসেল থাকে। তো প্রোস্টাগ্ল্যান্ডিনস এসে ব্লাড ভেসেলের ওয়ালের স্মুথ মাসেলকে যখন রিল্যাক্স করে দেয়, স্মুথ মাসেল রিল্যাক্স হয়ে গেলে যেটা হয় সেটা হচ্ছে ব্লাড ভেসেল ডাইলেট করে, এবং ব্লাড ভেসেল ডাইলেট করলেও কিন্তু ব্লাড ভেসেলের পারমিয়াবিলিটি বেড়ে যায়। তো প্রোস্টাগ্ল্যান্ডিনস D2, E2 এবং I2 এর মেইন কাজ হচ্ছে এরা মেইনলি স্মুথ মাসেলকে রিল্যাক্স করে, ব্লাড ভেসেলকে ডাইলেটেশনে হেল্প করে, এবং তৃতীয়ত হচ্ছে ব্লাড ভেসেলের পারমিয়াবিলিটি বাড়িয়ে দেয়। দেন প্রোস্টাগ্ল্যান্ডিন E2 আর দুটো খুব ইম্পর্টেন্ট ফাংশন করে, সেটা হচ্ছে ফিভার অ্যান্ড পেইন। অর্থাৎ ইনফ্লামেশন হলে আমরা জানি যে বডির টেম্পারেচার বেড়ে যায় বা ফিভার হয়। সো ফিভার এবং পেইন মিডিয়েশনে কিন্তু হেল্প করে হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন E2। এটা মনে রাখাটা অ্যাকচুয়ালি খুবই সহজ, প্রোস্টাগ্ল্যান্ডিন E2, ফিভার অ্যান্ড পেইন। ওকে। দেন লিউকোট্রিয়েন্স গুলোর মধ্যে মেইন লিউকোট্রিয়েন্স হচ্ছে লিউকোট্রিয়েন্স B4, C4, D4 অ্যান্ড E4। লিউকোট্রিয়েন্স B4 এর মেইন ফাংশন হচ্ছে এরা নিউট্রোফিলকে হচ্ছে অ্যাক্টিভেট করে দেয়। তাহলে আমি যদি এখানে শো করি, সেটা হচ্ছে ব্লাড ভেসেলের যখন ইনফ্লামেশন হয়, তখন কিন্তু ব্লাড ভেসেলের ভিতরে যে নিউট্রোফিল গুলো থাকে, অর্থাৎ ভিতরের যে নিউট্রোফিল গুলো থাকে, এই নিউট্রোফিল গুলোকে কিন্তু ব্লাড ভেসেল থেকে বের হয়ে ইনফ্লামেটরি সাইটে চলে আসতে হয়। এর জন্য আমার দরকার হচ্ছে নিউট্রোফিলের অ্যাক্টিভেশন। তো এই নিউট্রোফিল অ্যাক্টিভেশনে কাজ করে হচ্ছে লিউকোট্রিয়েন্স B4। এবং লিউকোট্রিয়েন্স C4, D4 এবং E4 এর মেইন কাজ হচ্ছে এরা স্মুথ মাসেলকে কন্ট্রাক্ট করে। অর্থাৎ আমাদের বডিতে স্মুথ মাসেল কিন্তু থাকে হচ্ছে দুই জায়গায়। প্রথমত স্মুথ মাসেল থাকে আমাদের যে ভেসেল লাইনিং, ভেসেল ওয়ালটা থাকছে, ভেসেল ওয়ালে স্মুথ মাসেল থাকে। এবং দ্বিতীয়ত স্মুথ মাসেল থাকে হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্টে। তো যখন এখানে লিউকোট্রিয়েন্স C4, D4 অ্যান্ড E4 রিলিজ হয়, তারা প্রথমত ব্লাড ভেসেলের যে ওয়ালটা থাকে, সেখানকার যে স্মুথ মাসেল থাকে, সেগুলোকে হচ্ছে কন্ট্রাক্ট করে, এবং এই স্মুথ মাসেলগুলো যখনই কন্ট্রাক্ট করে, তখন কিন্তু ব্লাড ভেসেলটার ভেসো কনস্ট্রিকশন হয়ে যায়। এবং দ্বিতীয়ত আমাদের যখন রেসপিরেটরি ট্র্যাক্টের স্মুথ মাসেল কন্ট্রাক্ট করে, তখন হচ্ছে আমাদের যে ঘটনাটা ঘটে, এটাকে আমরা বলছি ব্রঙ্কো কনস্ট্রিকশন। অর্থাৎ লিউকোট্রিয়েন্স C4, D4 অ্যান্ড E4
স্মুথ মাসেলকে কন্ট্রাক্ট করার কারণে মেইন যে দুইটা ঘটনা ঘটে, এটা হচ্ছে ভেসো কনস্ট্রিকশন হয় যখন ব্লাড ভেসেলের ওয়ালের স্মুথ মাসেল কন্ট্রাক্ট করে, এবং যখন রেসপিরেটরি ট্র্যাক্টের স্মুথ মাসেল কন্ট্রাক্ট করে তখন এখানে ব্রঙ্কোস্পাজম দেখা যায়। এবং লিউকোট্রিন C4 D4 অ্যান্ড E4 কিন্তু পারমিয়াবিলিটিও ইনক্রিজ করতে পারে। তো মাস্ট সেল আমাদের বডির প্রায় সব টিস্যুতেই মাস্ট সেল থাকে, তবে সব থেকে বেশি পরিমাণে মাস্ট সেল থাকে হচ্ছে কানেকটিভ টিস্যুতে। মাস্ট সেলের একটা ইম্পর্টেন্ট পয়েন্ট ব্যাপার হচ্ছে মাস্ট সেলগুলো খুবই সেন্সিটিভ একটা সেল, অর্থাৎ মাস্ট সেলগুলো খুব সহজেই স্টিমুলেটেড হয় বা খুব সহজেই অ্যাক্টিভেটেড হয়ে যায়। তো মেইনলি মাস্ট সেল তিনভাবে অ্যাক্টিভেট হতে পারে। প্রথমত টিস্যু ট্রমা, দ্বিতীয়ত হচ্ছে C3A বা C5 অ্যান্ড C5 এর কমপ্লিমেন্টস, এবং তৃতীয়ত হচ্ছে বাইন্ডিং উইথ অ্যান্টিজেন সার্ফেস IgE। অর্থাৎ প্রথমত আহ, যখন আমাদের বডির কোনো সেল যখন ড্যামেজড হয়ে যায় বা ইনজুর্ড হয়ে যায়, তখন ইনজুর্ড হয়ে যাওয়া সেল থেকে কিন্তু হচ্ছে কিছু কেমিক্যাল সাবস্টেন্স রিলিজ হয়, এবং এই কেমিক্যাল সাবস্টেন্সগুলো খুব সহজেই মাস্ট সেলকে অ্যাক্টিভেট করতে পারে। দ্বিতীয়ত C3A এবং C5 এর কমপ্লিমেন্ট সিস্টেমগুলো মাস্ট সেলকে অ্যাক্টিভেট করতে পারে। এবং তৃতীয়ত নর্মালি মাস্ট সেলের সারফেসে IgE অ্যান্টিবডি থেকে যায়, এবং যখনই এই IgE অ্যান্টিবডির সাথে কোনো অ্যান্টিজেন বাইন্ড করে তখনই কিন্তু মাস্ট সেলগুলো অ্যাক্টিভেট হয়ে যেতে পারে। অর্থাৎ আমি যদি এখানে একটা অ্যাকচুয়ালি মাস্ট সেল আঁকি, যে এটা যদি মাস্ট সেল হয়, নর্মালি মাস্ট সেলের সারফেসে কিছু অ্যান্টিজেন সবসময় থেকে যায়, IgE অ্যান্টিজেন মাস্ট সেলের সারফেসে থেকে যায়। তো যখনই এখানে অ্যাকচুয়ালি কোনো প্যাথোজেন আসে, মাস্ট সেলের আশেপাশে যদি কোনো প্যাথোজেন বা যদি কোনো অ্যান্টিজেন আসে, তখন দেখা যায় যে এই অ্যান্টিজেনটা এই সারফেস IgE এর সাথে বাইন্ড করে, এবং যখনই সারফেস IgE এর সাথে কিন্তু এই অ্যান্টিজেনটা বাইন্ড করে, তখনই হচ্ছে মাস্ট সেলটা অ্যাক্টিভেটেড হয়ে যায়, এবং যখনই মাস্ট সেল অ্যাক্টিভেট হয় তখন কিন্তু সে কিছু কেমিক্যাল সাবস্টেন্স রিলিজ করে। যেমন প্রথমত মাস্ট সেল হিস্টামিন রিলিজ করতে পারে, দেন মাস্ট সেল কিছু সাইটোকাইনস রিলিজ করতে পারে, যেমন কিছু ইন্টারলিউকিনস রিলিজ করতে পারে, বা কিছু টিউমার নেক্রোটিক ফ্যাক্টর রিলিজ করতে পারে। তবে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে কেমিক্যাল সাবস্টেন্স যেটা মাস্ট সেল রিলিজ করে সেটা হচ্ছে হিস্টামিন। নেক্সট হচ্ছে আমরা হিস্টামিনের ফাংশনটা একটু ইন ডিটেলস জানবো।